আচ্ছা, আমরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা যেটা করেছিলাম তা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা অ্যালগরিদমের বেসিক কিছু কনসেপ্ট এবং সুডোকোড কনভেনশন নিয়ে ডিসকাস করেছি। এবং সাথে সাথে আমরা যদি খুব কুইক একটা রিভিউ করি তাহলে বলতে পারি যে অ্যালগরিদমের ডেফিনেশন আমরা লাস্ট ক্লাসে যেটা করেছি তা ছিল যে অ্যালগরিদমের ডেফিনেশন এবং তার সাথে আমাদের ছিল অ্যালগরিদম কাকে বলে। আমরা কাকে বলে অ্যালগরিদম? খুব সিম্পল ভাষায় অ্যালগরিদম হচ্ছে এ সেট অফ ইনস্ট্রাকশন টু সলভ এ প্রবলেম। আচ্ছা, তারপর যখন আমরা অ্যালগরিদম এই যে সায়েন্সে অ্যালগরিদম নিয়ে ডিসকাস করা হয়, ডিজাইনের স্টাডি করা হয়, ইভালুয়েট করা হয় ইফেক্ট অফ অ্যালগরিদম, তাকে আমরা বলছি অ্যালগরিদমিক্স। প্রোগ্রাম বলতে আমরা বোঝাচ্ছি এক্সপ্রেশন অফ অ্যান অ্যালগরিদম। দ্যাট মিনস যে সেট অফ ইনস্ট্রাকশন আছে সেই সেট অফ ইনস্ট্রাকশনকে যখন কোনো একটা পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এক্সিকিউট করার মতো ইনস্ট্রাকশন লেখা হবে ইনস্ট্রাকশন আকারে, তখনই আমরা তাকে বলছি প্রোগ্রাম। তাহলে প্রথমে আমাদের অ্যালগরিদম করতে হবে, তারপর সেখান থেকে আমরা প্রোগ্রাম লিখতে পারি। এখানে একটা ব্যাপার, কথাটার মতো মানে কনসেপ্টটা হচ্ছে কি, যে সাপোজ তুমি ট্রান্সলেশন পারো, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন পারো, দ্যাট মিনস তুমি ইংরেজি ভাষা জানো, বাংলা ভাষা জানো, তার ব্যাকরণ জানো, তার রুলস জানো। এখন তোমাকে যখন আমি বলবো যে একটা প্যারাগ্রাফের কথা যদি বলি যে প্যারাগ্রাফটা ট্রান্সলেট করো, তাহলে কি করতে হবে? আমি যদি উপস্থিত বক্তৃতার কথা চিন্তা করি যে একটা উপস্থিত বক্তৃতাতে একটা টপিক্স দেওয়া হলো, তোমাকে একটা টপিক্সের উপর তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে, ট্রান্সলেট করতে হবে। তাহলে প্রথম কাজ তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে, তারপর তাকে ট্রান্সলেট করতে হবে। দ্যাট মিনস অনেক বেশি কাজ। এখন কাজটা যদি প্রথম যে প্যারাগ্রাফ লেখার কাজটা, সেই কাজটা যদি স্পিচটা যদি কেউ লিখে দেয়, তাহলে তাকে ট্রান্সলেট করাটা কিন্তু যেই ইংরেজি ভাষা জানে তার পক্ষে সেটা সম্ভব। কথাটা কি ক্লিয়ার? আমি বললাম যে বাংলাদেশের সমসাময়িক অবস্থা বা কোভিড-19 সম্পর্কে একটা স্পিচ বা ট্রান্সলেশন আছে, সেটাকে ট্রান্সলেট করো। প্রথমে স্পিচ লেখো, তারপর ট্রান্সলেশন করো। এখন তোমাকে স্পিচ লিখতে হবে, ট্রান্সলেট করতে হবে। তুমি যদি ইংরেজি ভাষাটা জানো, আমি তোমাকে স্পিচটা লিখে দিলাম, তুমি তাহলে তাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারো, চাইলে তুমি ফ্রেঞ্চে করতে পারো, জার্মানি ল্যাঙ্গুয়েজে করতে পারো, অর্থাৎ জাপানিজে করতে পারো, চাইনিজে করতে পারো। যে ভাষায় হোক না কেন, তুমি সেই ভাষাটা যদি জানো, স্পিচটা কি সেটা তোমার দরকার নেই, কিভাবে লিখতে হবে দরকার নেই, তুমি কিন্তু সেটা ট্রান্সলেট করে ফেলতে পারো। প্রোগ্রামও কিন্তু সে একই কথা। তুমি যদি অ্যালগরিদমটা জানো যে কিভাবে প্রবলেমটা সলভ করতে হবে, তুমি যেই ভাষায় জানো সেই ভাষাতেই তুমি সেটাকে উপস্থাপন করতে পারবে। ওকে, আচ্ছা, আমরা কোন অ্যালগরিদমটা বেটার সেটা কিভাবে ডিটারমাইন করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, তার জন্য কিছু মেথড আছে, আমরা সেগুলোই কিন্তু ডিসকাস করব। আমরা লাস্ট ক্লাসে দেখেছি একটা অ্যালগরিদম লেখা, অ্যালগরিদমে কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে, 5টা ক্রাইটেরিয়া: ইনপুট, আউট, ডেফিনিটনেস, ফিনিটনেস এবং ইফেক্টিভনেস। অ্যালগরিদম স্টাডিতে কি কি অ্যাক্টিভ এরিয়াস অফ রিসার্চ আছে সেটা আমরা ডিসকাস করেছি লাস্ট ক্লাসে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা অ্যালগরিদম স্পেসিফিকেশনে সুডোকোড কনভেনশন কিভাবে রাইট করতে হয়, অর্থাৎ একটা অ্যালগরিদমকে তুমি কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করবে সেটা আমরা ডিসকাস করেছি। এবং সেখানেই আমরা একটা অংশ দেখেছি, তা হচ্ছে রিকার্সিভ প্রসিডিউর বা রিকারশন এবং তার প্রপার্টিস। তাহলে এটা আমরা ম্যাম ডিসকাস করেছি। বলো। ম্যাম প্রিভিয়াস লেকচারের ভিডিওগুলো ম্যাম আপলোড করা হয়নি। লাস্ট ক্লাস লেকচারের ভিডিওটা আমি আপলোড করা হয়নি, আমি করে দেবো, ঠিক আছে? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এখানে দেখো টাওয়ার অফ হ্যানয় প্রবলেমটা লাস্ট আমি বলেছিলাম, এখানে খুব ইন্টারেস্টিং, সেটা আবারও বলছি, একটু জানা জিনিস যে টাওয়ার অফ হ্যানয়ের একটা মাইথোলজি আছে, সেটাও আমি লাস্ট ক্লাসে বলেছি। এবং কিভাবে টাওয়ার অফ হ্যানয় প্রবলেমটা সলভ করতে হয় সেটা বলা হয়েছে, যে 3টা ডিস্ক যদি থাকে তাহলে সেই 3টা ডিস্কের মুভমেন্ট হবে এই ধরনের। কি ধরনের হবে মুভমেন্ট? যে 3টা ডিস্কের কন্ডিশন দেয়া আছে। কন্ডিশন হচ্ছে ছোট ডিস্কগুলো উপরে থাকবে, বড় ডিস্কগুলো নিচে থাকবে।
অ্যাট এ টাইম একটা ডিস্ক শুধুমাত্র মুভ করানো যাবে। তাহলে যদি 3টা বার থাকে আমার, এই প্রথম বার থেকে যখন থার্ড বারে যেতে হবে, তাহলে আমাকে এই মিডিয়া ব্যবহার করে আমি উপরে যে গ্রিন বারটা আছে, ডিস্ক আছে, সেই ডিস্কটা সরানো হলো, তারপরে রেড ডিস্ক সরানো হচ্ছে, রেড ডিস্কে আবার গ্রিনের উপর নিয়ে এটা খালি করা হয়েছে। এখান থেকে আমাদের যা আসছে তা হলো যখন এই ব্লু ডিস্কটা আমরা তখন এইকে আমরা আবার মাঝখানে ডিস্কে নিয়ে আসবো এবং ব্লু ডিস্কটাকে নিয়ে আসছি লাস্ট ডিস্কে। অর্থাৎ এখানে যে কথাটা বলা হচ্ছে যে আমাদের কিছু কন্ডিশন টাওয়ার অফ হ্যানোইতে যে কন্ডিশনটা দেয়া আছে যে অ্যাট এ টাইম শুধুমাত্র একটা ডিস্ক মুভ করা যাবে, কখনো একটি বড় ডিস্কের উপরে ছোট ডিস্ক থাকবে, কিন্তু ছোট ডিস্কের উপরে বড় ডিস্ক রিসাইড করতে পারবো না, প্লেসমেন্ট হতে পারবে না। এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমি গত ক্লাসে এটাও দেখিয়েছিলাম যে অ্যালগরিদমটা কি। যদি মোর দ্যান ওয়ান ডিস্ক থাকে, সেই ক্ষেত্রে আমাদের যা হবে তা হচ্ছে ইফ n গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, তাহলে আমাকে n-1 সংখ্যক ডিস্কে মুভ করাতে হবে। আমি ছবিতে কিন্তু দেখিয়েছি, দেখো এখানে 3টা ডিস্ক আছে। আমি প্রথমে কি করলাম যে এই স্টেজে এসে দেখো শুধুমাত্র নিচের একটা ডিস্ক বাকি থাকছে, বাকি n-1 ডিস্কে কিন্তু আমি সরিয়ে ফেলেছি। কার মাধ্যমে সরালাম? আমি এখান থেকে এ থেকে সিতে নিয়েছি, মাঝখানে কিন্তু বি কে ব্যবহার করেছি, এই যে এখানে বি কে ব্যবহার করেছি। তাহলে প্রথম স্টেপ হচ্ছে n-1 ডিস্ককে আমি কি মুভমেন্ট করাবো, মাঝখানে যে পোল আছে বা স্টিক আছে সেটার সাহায্যে। তারপরের কাজ হচ্ছে এই যে একটা মুভমেন্ট, এই একটা ডিস্ককে আমি প্রথম ডিস্কে যদি মাঝখানে আনতে হয় তাহলে সেখানে আমি নিয়ে আসবো, যেমন ফাইনাল ডেস্টিনেশন এটা হয়। তাহলে একটা মুভমেন্ট হলো, এবং তারপরের মুভমেন্ট হচ্ছে যে এই যে আমি নিয়ে এসেছিলাম এই ডিস্কগুলোকে, এই সবগুলোকে আবার এখানে নিয়ে আসবো। কার মাধ্যমে? এই মাধ্যম হিসেবে থাকবে এই অংশটা। তাহলে আমরা অ্যালগরিদমটা দেখি। যদি আমার n সংখ্যক ডিস্ক থাকে, আমি প্রথমে n-1 সংখ্যক ডিস্ককে মুভ করাচ্ছি, x থেকে y তে নিচ্ছি, মাঝখানে মিডিয়া হিসেবে কাজ করছে z। তাহলে একটা ডিস্ক বাকি থাকে, সেই একটা ডিস্ককে মুভ করাবো, এবং পরবর্তীতে এই যে n-1 সংখ্যক নিয়ে গিয়েছিলাম সেখান থেকে তাকে আবার নিয়ে আসবো z থেকে y তে। তাহলে x থেকে z এ নিচ্ছি, y মাঝখানে কাজ করছে, এরপর z থেকে x y তে নিয়ে যাব, মাঝখানে x থাকবে। এই ছিল অ্যালগরিদম টাওয়ার অফ হ্যানয়। এখন এটা আমরা কেন লিখছি? কারণ হচ্ছে আমরা যদি একে যদি দেখাই যে রিকার্সিভ রিলেশন হিসাবে, রিকারেন্স রিলেশন হিসাবে, তাহলে কিন্তু টোটাল কম্পারিজন টাইম বা টাইম টেকেন টু কমপ্লিট দি টাস্ক ইজ equal to 1 if the disk number is 1. But if the disk number is greater than 1, then the term will be t of n-1 plus t1 plus t of n-1. So এটার সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্স হচ্ছে এই অ্যালগরিদমটা দিকে আবার যদি খেয়াল করি, সাপোজ টাওয়ার অফ হ্যানয়, একে যদি বলি যে টি সময় লাগবে আমার n সংখ্যক ডিস্কের জন্য, তাহলে টাওয়ার অফ হ্যানয়ের জন্য লাগছে টি সময় n সংখ্যক ডিস্কের জন্য। ঠিক আছে? যদি n এর মান 1 হয় তাহলে আমার একটা মুভমেন্টই যথেষ্ট। দ্যাট মিনস ইফ n ইকুয়াল টু 1 দেন উই রিকোয়ার অনলি 1 মুভমেন্ট। কিন্তু যদি n মান 1 না হয়ে গ্রেটার দেন 1 হয় তাহলে কি করতে হবে? n-1 মুভমেন্ট, একটা মুভমেন্ট, আবার n-1 মুভমেন্ট। তাহলে n সংখ্যক ডিস্কের জন্য যদি t অফ n সময় লাগে, তাহলে n-1 ডিস্কের জন্য লাগবে t অফ n-1। তাহলে এটার জন্য লাগছে t অফ n-1, মাঝখানে যে মুভমেন্ট তার জন্য লাগছে t অফ 1, সবার শেষের মুভমেন্টের জন্য লাগছে t অফ n-1। এই অ্যালগরিদমের সাথে এই রিলেশনটা একটু রিলেট করো, দেখো বুঝতে পারো কিনা। ক্লিয়ার সবাই? ঠিক আছে? তাহলে টোটাল কম্পারিজন টাইম আমরা টাওয়ার অফ হ্যানয় প্রবলেমের জন্য এভাবে, দ্যাট মিনস আমি যখন একটা অ্যালগরিদম লিখছি, আমি কিন্তু সেই অ্যালগরিদমটাকে আসলে টোটাল টাইম কতটুকু লাগছে সেটা আমি এইভাবে কিন্তু রিলেশনের মাধ্যমে উপস্থাপন করতে পারি। আমরা এই রিলেশনটা সলভ করব কিভাবে সেটাই, অর্থাৎ আমরা ডিপেন্ড করবো যে একটা প্রবলেম, গত ক্লাসে আমি বলেছি যে একটা প্রবলেম সলভ করার জন্য অনেকগুলো উপায় থাকে। আমি যতগুলো উপায় আছে সবগুলোর জন্য এভাবে কম্পারিজন টাইম বের করবো, এবং সেই কম্পারিজন টাইমগুলোকে আমরা
অ্যানালাইসিস করে বের করব যে কোন অ্যালগোরিদমটা সুইটেবল হবে আমাদের জন্য বা পারফেক্ট হবে। ওকে, তাহলে টাওয়ার অফ হ্যানয় প্রবলেমের কম্পারিজন টাইম হচ্ছে এই অংশটা। আমরা এখন দেখব একে কিভাবে রিকারেন্স রিলেশনের মাধ্যমে সলভ করা যায়। আমরা সেটা একটু পরে দেখব। আমরা আগে দেখব যা তা হচ্ছে পারফরমেন্স অ্যানালাইসিস অফ এন অ্যালগোরিদম। একটি অ্যালগোরিদম দুটো ক্রাইটেরিয়ার উপর বেস করে ভিত্তি করে আমরা পারফরমেন্সটা অ্যানালাইজ করতে পারি। সেই দুটো ক্রাইটেরিয়া কি কি? স্পেস কমপ্লেক্সিটি এবং টাইম কমপ্লেক্সিটি। স্পেস কমপ্লেক্সিটি, টাইম, তোমরা এই টার্মগুলোর সাথে পরিচিত। আমি এতক্ষণ টাওয়ার অফ হ্যানয় বললাম, তোমরা কিন্তু টাওয়ার অফ হ্যানয়ও দেখেছো। আবার রিকারেন্স রিলেশন যে বলছি তোমরা কিন্তু সেটাও ডিসক্রিট ম্যাথে পড়ার কথা। তাহলে আমরা পারফরমেন্স অ্যানালাইসিসে বলছি টু ক্রাইটেরিয়া ফর জাজিং অ্যান অ্যালগোরিদমস দ্যাট হ্যাভ মোর ডিরেক্ট রিলেশনশিপ টু পারফরমেন্স। তারা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি। অর্থাৎ একটা অ্যালগোরিদম যখন আমরা লিখছি, সেই অ্যালগোরিদমে যে ভ্যারিয়েবল আছে, যে কোড আছে, তার জন্য কতটুকু জায়গা লাগছে, যা ইনপুট আউটপুট আছে তার জন্য কতটুকু জায়গা লাগছে, এবং সেটা এক্সিকিউট করার জন্য কতটুকু জায়গা লাগছে, সময় লাগছে, এই দুটোর উপর ডিপেন্ড করে আমরা বলে থাকি যে পারফরমেন্স অ্যানালাইসিস করে থাকি কোনো একটা অ্যালগোরিদমে। তাহলে আমাকে দেখতে হবে স্পেস এবং টাইম কমপ্লেক্সিটি কোনো একটা অ্যালগোরিদম কিভাবে বের করতে হয়। তার আগের কথা হচ্ছে তোমরা পড়ে আসছো স্পেস টাইম ট্রেড অফ বা স্পেস টাইম কমপ্লেক্সিটি, যে অনেক সময় আমরা স্পেস কমপ্লেক্সিটিতে যেহেতু ফিক্সড সাইজ অফ ইনপুট বা আউটপুটের জন্য কাজ করা হয়, আমরা স্পেস কমপ্লেক্সিটিটাকে অমিট করে থাকি অনেক সময়, কিন্তু সব সময় না। ম্যাম করা উচিত। বলো, একটা কোশ্চেন ছিল ম্যাম। বলো। ম্যাম কিছু কিছু পার্ট যেমন টাওয়ার অফ হানি, তারপরে কমপ্লেক্সিটি ম্যাম, এগুলো আমরা ডাটা স্ট্রাকচারে পড়ছিলাম ম্যাম। তো ম্যাম এই ডিজাইন অ্যালগোরিদমের ম্যাম কিছু কিছু পার্ট কি ডাটা স্ট্রাকচারের সাথে রিলেটেড, মানে থার্ড সেমিস্টারের ডাটা ডাটা স্ট্রাকচারের সাথে? স্ট্রাকচার, যখন ডাটা আমরা ডিজাইন অ্যালগোরিদমটা লিখবে, যখন অ্যালগোরিদম লেখার জন্য তোমার তো ডাটা স্ট্রাকচার ছাড়া তো কোনো উপায় নেই। অ্যালগোরিদম জি যখন ম্যাম, বুঝতে পারছি। তখন তোমাকে প্রথমে ডাটা স্ট্রাকচার জানতে হবে, তারপরেই তুমি সেখান থেকে কোনো একটা প্রবলেম, যখন প্রথম কথা হচ্ছে একটা প্রবলেম সলভ করবে, তোমাকে ডাটা প্রয়োজন। সেই ডাটাটা না জানলে তুমি প্রবলেমটা সলভ করতে পারবে না। তুমি যখন ডাটাটা জানবে যে ডাটাটা কিভাবে আছে, কোন স্ট্রাকচারে আছে, তারপরে তুমি সেটাকে অ্যালগোরিদম লিখতে পারবে, তারপরে হচ্ছে তোমার কোডিং আসবে। ওকে, অবশ্যই এটা আমাদের ডাটা স্ট্রাকচারের সাথে রিলেটেড। ডাটা স্ট্রাকচারের যে ডেফিনেশন পড়েছো, একদম ওখান থেকে যে থিওরাম করেছো সেখানেও কিছু থিওরাম এখানে চলে আসবে বেসিকে। তাহলে স্পেস কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটিতে আমরা বলতে পারি স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে সি প্লাস এস অফ পি, অর্থাৎ ফিক্সড পার্ট, ভ্যারিয়েবল পার্ট। ফিক্সড পার্টের কনসেপ্টটা কি? স্পেস কমপ্লেক্সিটিকে আমরা বলছি অ্যামাউন্ট অফ মেমোরি নিডস টু রান টু কমপ্লিশন। যদি আমার ফিক্সড সাইজ অফ, যদি ক্যারেক্টারিস্টিক ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স ইনপুট আউটপুট, তাহলে সেটা হচ্ছে ফিক্সড পার্ট। এবং ভ্যারিয়েবল পার্ট আছে যদি আমাদের যে প্রবলেমটা ডিপেন্ডস অন দ্য পার্টিকুলার প্রবলেম ইনস্ট্যান্স বিং সলভ। তাহলে পারফরমেন্স অ্যানালাইসিসের মূল ভিত্তি হচ্ছে দুটো, স্পেস এবং টাইম কমপ্লেক্সিটি। স্পেস কমপ্লেক্সিটির মধ্যে আমার দুটো পার্ট আছে, ফিক্সড পার্ট, ভ্যারিয়েবল পার্ট। সাধারণত আমরা ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করবে না, ইন্ডিপেন্ডেন্ট হবে ফিক্সড পার্ট ইনপুট অফ দ্য আউটপুটের উপরে। এবং পরবর্তীতে ভ্যারিয়েবল পার্ট হচ্ছে আমরা যে প্রবলেমটা ইনস্ট্যান্সটা সলভ করছি তার উপর ডিপেন্ড করবে ভ্যারিয়েবল পার্ট কি হবে। তাহলে এই দুটোর যোগফল হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। ঠিক আছে, এরপর আসি আমরা টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটির কনসেপ্ট হচ্ছে যে টোটাল টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট অর এক্সিকিউট এ প্রবলেম। তাহলে সেখানে আমরা বলতে পারি যে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য যখন আমরা স্টেপসগুলো লিখছি, সেই স্টেপসের মধ্যে যদি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ডিফারেন্ট টাইপস অফ ম্যানিপুলেশন থাকে, তাহলে টাইম কমপ্লেক্সিটি হবে এই ডিফারেন্ট টাইপ অফ ম্যানিপুলেশনের একটা সামেশন। is the amount of computer time it needs to run to complete the program. তাহলে TP of n equal to C of add, subtract, multiplication, division, etc. so on. তাহলে পারফরমেন্স অ্যানালাইসিস করার জন্য আমাদের স্পেস কমপ্লেক্সিটি দরকার, আমাদের টাইম কমপ্লেক্সিটি দরকার। তোমরা অলরেডি স্পেস এবং টাইম কমপ্লেক্সিটি ডেফিনেশন পড়ে আসছো, এখানেও আমরা সেই ডেফিনেশনটাই দিয়েছি, একইভাবে একই জিনিস হয়তো একটু বিশদভাবে ডেসক্রিপটিভ ওয়েতে দেওয়া আছে। ওকে, এবার আমাদের কথা হচ্ছে এই যে আমরা টাইমের কথাটা বললাম, সেই টাইমটা আমরা কিভাবে বের করব? একটা অ্যালগোরিদমের জন্য কতটুকু রানিং টাইম প্রয়োজন বা কম্পারিজন টাইম কতটুকু প্রয়োজন, আমরা সেটা কিভাবে বের করব? আমরা কিভাবে সিলেক্ট করব যে একটা প্রবলেম সলভ করার জন্য যে 3টা বা 4টা ওয়ে আছে তার মধ্যে কোনটা সবচেয়ে বেস্ট? আমরা সেটা সিলেক্ট করার জন্য আমাদেরকে যেটা দুটো স্টেপ কাউন্ট আমরা করতে পারি, এক হচ্ছে টেবিল কাউন্ট, এক হচ্ছে রিকারেন্স রিলেশন।
রিকারেন্স রিলেশনের মাধ্যমে আমরা বলতে পারি যে এই প্রসিডিউরের জন্য এতটুকু কম্পারিজন টাইম লাগবে, তাহলে আমরা কম্পেয়ার করে বলতে পারবো যে কোনটা আমার জন্য ইফেক্টিভ হবে, অথবা আমি টেবিল কাউন্ট করে কাজটা করতে পারি। তাহলে আমরা প্রথমেই রিকারেন্স রিলেশনটা দেখি, যেহেতু অলরেডি আমরা একবার দেখে আসছি। আমরা দেখে আসছি কোনটা রিকারেন্স রিলেশনে, আমরা দেখেছি এই যে টাইম অফ কম্পারিজন। এখন এটা তো ক্লিয়ার, টাওয়ার অফ হ্যানো তোমরা করেছো, টাইম অফ কম্পারিজন করেছো। এখন এখানে যে রিলেশনটা লেখা আছে মোস্ট প্রবাবলি তোমরা এই রিলেশনটাও করেছো। তাহলে আমরা এটাকে সলভ করে আমরা একটা সিম্পল ওয়েতে যদি আনি, তাহলে এই রিলেশনটা থেকে আমাদের টোটাল টাইম কম্পারিজন হচ্ছে 2 টু দ্য পাওয়ার n - 1। এটাও কিন্তু তোমরা করেছো ডাটা স্ট্রাকচারে, এটাও তোমরা করেছো, মনে আছে? 2 টু দ্য পাওয়ার n - 1। জি মিস। তাহলে এখানে টাইম রিলেশনটা কিভাবে আসছে? রিলেশনটা আসছে t অফ n ইকুয়াল টু 1 ছিল যখন n ইকুয়াল টু 1, t অফ n - 1 প্লাস t1 প্লাস t অফ, সবাই খাতা একটু এই রিলেশনটা করে ফেলো, লিখে ফেলো, প্রবলেমটা সলভ করো। এটা করেছো, এটা কি করার কথা আগে একবার ডাটা স্ট্রাকচারে, তারপর যেহেতু আমাদের এটা প্রয়োজন হয় এটা আমরা করবেন। খাতা লিখো একটু। আচ্ছা, এখানে t অফ n - 1 প্লাস t অফ n - 1 কিভাবে আসছে জানো? এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসছি? ক্লিয়ার সবাই? t of n - 1 plus t of 1 plus 2t of n - 1, একে যখন আমরা লিখছি তখন এখানে আসবে 2t of n - 1, সাথে এই t of 1 এর জন্য আসছে 1। কেন? কিছু এটা উপরেই দেখানো হয়েছিল যে n এর মান যদি 1 হয় তাহলে তার ভ্যালু হবে 1। তাহলে এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসছি? আমরা এখান থেকে আমরা যদি সিম্পল ভাবে লিখি, তাহলে আমরা এখানে লিখতে পারি যা তা হচ্ছে দেখো তো এবার ক্লিয়ার কিনা? এখানে প্রথমে আসছি t of n - 1 প্লাস t of 1 প্লাস t of n - 1, তাহলে এখান থেকে আসলে 2t। দ্যাট মিনস আমি রিলেশনটা তাহলে বলতে পারি যা তা হচ্ছে t of n যদি বলি, t of n ইকুয়াল টু হচ্ছে 2t of n - 1 প্লাস 1, অর্থাৎ n সংখ্যক এলিমেন্টের জন্য টাইম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে n - 1 এর জন্য যে টাইম লাগছে তার ডাবল প্লাস 1। আমি যদি এখন এই অংশটাকে 2টা বাদ দিয়ে আমি যদি বলি যে t of n - 1 কত, আমি এইভাবে লিখতে চাই, তাহলে t of n যদি হয় n - 1 এর রেসপেক্টে, তাহলে n - 1 হবে n - 2 এর সাথে রিলেশন, অর্থাৎ 2 of 2t n - 2 প্লাস 1। এখানে ছিল n - 1, n থাকলে n - 1 হবে, n - 1 থাকলে এখানে হবে n - 2 প্লাস 1। তাহলে এখানে কি আসছে 2 স্কয়ার t of n - 2 প্লাস 2 প্লাস 1। আমি যদি এরপর n - 2টাকে আবার ভাঙাই, তাহলে আমার সেটা চলে আসবে n - 3, যেমন 2 স্কয়ার থেকে গেল
n মাইনাস 2 কে যখন ভাঙাচ্ছি তখন 2t অফ n মাইনাস 3 প্লাস 1, এখানে যে প্লাস 2 প্লাস 1 আছে সেটা আমি সেভাবেই রেখে দিলাম। এখানে বলতে পারো যে 2 আর 1 মিলে তো 3 হয়ে গেল, আমি কেন 3 লিখলাম না? এটা আসলে আমরা একটা পরবর্তীতে একটা সিরিজ বের করতে চাচ্ছি, এই জন্য আমরা এখানে লিখবো না আপাতত। তাহলে এখানে গেল 2t অফ n মাইনাস 3 গেল। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 2 কিউব t অফ n মাইনাস 3 প্লাস 2 স্কোয়ার 2 এবং 1। এখানে দেখো যখন n মাইনাস 3 আছে তাহলে এইখানে কিন্তু 2 এর উপরে পাওয়ার আছে 3, দ্যাট মিনস এখানে যদি n মাইনাস 4 থাকে এখানে পাওয়ার থাকবে 4। আমরা একটা সিকোয়েন্স ভাবে বলতে পারি পাশে যে অংশগুলো আছে এখানে 3 থাকলে তার থেকে 1 কম আছে 2, 2 1, এখানে 1 মানে 2 টু দ্য পাওয়ার 0 বলা যায় আমাকে। তাহলে আমরা এর পরের লাইনটা আমি যদি কিছু না জেনে লিখি তাহলে কিন্তু লেখাটা হচ্ছে এভাবে হয়ে যায়। দেখো আমি যদি ভাঙাই, আমি আর ভাঙাচ্ছি না, আমি শুধু লিখি একটু। কি করছি না, আচ্ছা এখানে আমরা অর্থাৎ 2 অফ 3 যদি থাকে এর পরের অংশটা আসবে হচ্ছে আমার 2 অফ 4। যদি এখানে 2 অফ 4 আসে, কোথায় করলাম, এখানে হচ্ছে 2 অফ 4, তাহলে এখানে আসবে 4, এখানে আমার আসবে 3। যদি আমি আরো ভাঙাই, ঠিক আছে, আরো ভাঙালে কিন্তু এভাবেই আসবে, যেমন এখন আসছে 4, তাহলে এর পরে আসবে আমার 5, 5 যদি এখানে আসে এখানে আসবে 5, তার সাথে আমার এখানে যোগ হয়ে যাবে আরেকটা অংশ। ক্লিয়ার কিনা দেখো। তাহলে এখানে আমাদের যা আসলো, অর্থাৎ রিলেশন কিন্তু ছিল আমার শুধু এইটুকু, টি অফ এন। ম্যাম কনসেপ্টটা ক্লিয়ার হলো না, আপনি থার্ড লাইনটা একটু বলেন দয়া করে। এই যে টি অফ এন ইকুয়াল টু হচ্ছে 2t অফ n মাইনাস 1 প্লাস 1, ঠিক আছে, এটা হচ্ছে আমার এখানে টি অফ n মাইনাস 1 এর 1 আছে একটা, আর একটা দুইটা, টোটাল মিলে 2t n মাইনাস 1, কিন্তু টি অফ 1 থেকে 1 আসলো কিভাবে এখানে সেকেন্ড লাইনে? ও হ্যাঁ, এই যে উপরে লেখা আছে ইকুয়েশন, এই যে যখন n ইকুয়াল টু 1 তখন টি অফ, হ্যাঁ এই যে n ইকুয়াল টু 1 লেখা না, এই যে n ইকুয়াল টু 1, তার মানে এই জিনিসটাকে কিন্তু প্রথম যে লাইনটা, এই লাইনটার অর্থ কিন্তু এইটা, যে টি অফ 1 যদি হয়, টি অফ 1 যদি হয় তার মান হচ্ছে 1। জি ক্লিয়ার? তাহলে এখানে টি অফ 1 যদি হয় তার মান 1, তাহলে এর পরিবর্তে চলে আসছে আমার 1। 1। হুম, জি ম্যাম, হ্যাঁ পরের লাইনটা। এর পরের লাইন হচ্ছে এখানে তো আমি রিলেশন পেয়েছি কি টি অফ এন এর, তাহলে টি অফ এন এর সাথে রিলেশনটা কি টি অফ এন মাইনাস 1, এটুকু তো ক্লিয়ার, ঠিক আছে? জি জি। হ্যাঁ, এখন এন যদি এখানে থাকে তাহলে এখানে কি থাকবে? 1 থাকবে। n মাইনাস 1 থাকবে, ওকে। তাহলে যদি আমার, এখন কথা হচ্ছে যদি n এর জায়গায় n মাইনাস 1 বসাও, জাস্ট রিপ্লেস করো, তাহলে কি আসবে? ওই আগে ইকুয়েশনটাকে শুধু রিপ্লেস করে দাও, n মাইনাস 2, দেখো টি অফ n যদি হয় টি অফ n মাইনাস 1 প্লাস 1, তাহলে টি অফ n মাইনাস 1 সমান সমান কি হবে? এই n এর পরিবর্তে n মাইনাস 1 বসাও, তাহলে এখানে যদি n মাইনাস 1, এখানে যদি n মাইনাস 1 বসাও তাহলে কি হবে? n মাইনাস 2 হবে না? জি জি জি, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন তুমি যদি আবার বলো যে ঠিক আছে টি অফ n মাইনাস 1, আমি আবার লিখি এটা, এখন আমি যদি বলি যে টি অফ n মাইনাস 2 বের করতে চাচ্ছি, তখন ওখানে n মাইনাস 3 হবে। n মাইনাস 3 হবে, এটাই হচ্ছে লজিকটা।
আমি সেটা পুরোপুরি এভাবে লিখিনি, যে টি অফ এন যদি এরকম হয় তাহলে আমি দুটো লিখে রাখি পাশাপাশি, তাহলে এন যদি হয় এত, তাহলে এন এর পরিবর্তে এন মাইনাস ওয়ান বসো, এটা পাচ্ছ। এন মাইনাস ওয়ান, এন এর পরিবর্তে এন মাইনাস টু বসাও, এভাবে পাবে। এভাবে সাকসেসিভ অর্ডারে তুমি যাবে। কতটুকু যাবে সেটা হচ্ছে তোমার এক্সপার্টিসের উপর ডিপেন্ড করবে। তোমাকে বুঝতে হবে কোশ্চেন দেখে, সলিউশন দেখে, এবং তোমাকে কি দেয়া আছে তার উপর। সেটা একটু পরে আসছি। এটুকু ক্লিয়ার তো? তাহলে এখান থেকে এই লাইন থেকে এবার তাহলে আমরা এই লাইনটা থেকেই চলে আসি আবার। যেহেতু এই লাইন থেকে কাজ করছিলাম, দেখো তাহলে এই লাইন থেকে এখন এই লাইন দেখো, ক্লিয়ার আছে? ঠিক আছে, এটা কিভাবে লিখেছি? এই যে একে রিপ্লেস করেছি। টি অফ এন মাইনাস ওয়ান যে আছে এইকে আমি লিখে ফেলেছি এখানে, 2t অফ n মাইনাস 2 প্লাস 1। ক্লিয়ার? জি মিস। হ্যাঁ, এখন হচ্ছে আমার, আমি ব্র্যাকেটটা উঠিয়ে দিই। ব্র্যাকেটটা উঠালে কি হবে? 2 স্কোয়ার মানে 4 হবে, কিন্তু আমি 4 লিখছি না, আমি এখানে 2 স্কোয়ার হিসেবেই লাগছি। অনেক সময় আমি 4ও লিখে দিব, আমার সেটা ডিপেন্ড করবে প্রবলেমের সলিউশনের সিকোয়েন্সের উপর। ঠিক আছে, তাই আমি আপাতত এখানে ভাঙাচ্ছি না, আমি 4 আছে 4 রেখে, 2 স্কোয়ার আছে 2 স্কোয়ার রাখলাম। সাথে এখানে 2 একে 2 2 আসে, আমি 2 রেখেছি, সাথে 1 আছে। এর পরের লাইনে দেখো, এই লাইনের পরের লাইনে দেখো, এটা হচ্ছে টি অফ এন মাইনাস 2 এর জন্য। এরপর আমি এই টি অফ এন মাইনাস 2 কে ভাঙাবো। তাহলে সামনে কি আছে? 2 স্কোয়ার, যে সামনে 2 স্কোয়ার, সাথে কি আসবে? 2t অফ n মাইনাস 3 প্লাস 1, অর্থাৎ n এর জায়গায় এখন আসছে n মাইনাস 2। বাকি যে সাথের অংশগুলো আছে এগুলো কিন্তু যেভাবে ছিল আমি সেভাবে রেখে দিয়েছি। এরপরে আসি আমি, একে যখন ভাঙাচ্ছি তাহলে কি পাচ্ছি? 2 কিউব 2 স্কোয়ার 2 প্লাস 1, একটা সিকোয়েন্স কিন্তু চলে আসছে। যদি আমি আরো ভাঙাই, আমি এরপর আর ভাঙাই নাই, লিখি নাই, আমি এরপর শুধু অ্যান্সারটা লিখে দিয়েছি যে এখানে যদি কিউব থাকে তাহলে 2 পর্যন্ত এখানে থাকবে, তাহলে 4 থাকলে এখানে আসবে। যদি মনে করো যে বুঝতে পারছো না তাহলে সেটাকে আমি ভাঙাতে পারি, কিন্তু মনে হয় না ভাঙানো লাগবে। এটুকু ক্লিয়ার? এই লাইনটুকু দেখো তো, খাতায় লিখো, খাতায় না লিখলে হবে না। ম্যাম বলো। ম্যাম এদিকে যে টি অফ এন ইজ ইকুয়াল টু 2t ইনটু n মাইনাস 1 প্লাস 1, ম্যাম এই লাইনটি ম্যাম আপনি আবার লিখছেন ম্যাম একটু গ্যাপ দিয়ে। হ্যাঁ, হ্যাঁ ম্যাম, আমি এই এটা হচ্ছে লাইনটি বোঝার জন্য লিখেছিলাম। হ্যাঁ, এটা জি আমার ম্যাম। দরকারই নাই, এই যে আমি এটা বোঝার জন্য লিখেছিলাম, আমার ছিল এভাবে। জি আমি আবার এটা লিখেছি যে অনেকে হয়তো বুঝতে ঝামেলা হচ্ছে যে কিভাবে এখান থেকে আবার এখানে কিভাবে আসলাম, n থেকে n মাইনাস 1, n মাইনাস 1 থেকে n মাইনাস 2 কিভাবে আসলো, সেটা বোঝার সুবিধার জন্য জি এখানে লিখেছি। কিন্তু মেইন, ম্যাম বলো। ম্যাম ওই যে নাও এর পরে ম্যাম ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনটা কিভাবে আসবে এটা বুঝতে হবে। এই যে এখানে একটা টি অফ n মাইনাস 1, এখানে একটা টি অফ n মাইনাস 1, কয়টা হলো? দুইটা হলো না? জি, ও আচ্ছা ম্যাম বুঝতে পারছি। দুইটা হলো। আর এই টি অফ 1 যেটা, এই টি অফ 1 এর মান হচ্ছে 1। সেটা কোথা থেকে? এই যে কোশ্চেনেই দেয়া আছে, মানে কোশ্চেন মানে অ্যালগরিদম থেকে আমরা আসলাম যে n এর মান যদি 1 হয় অ্যান্সার হবে 1, অর্থাৎ n এর মান এখানে যদি 1 বসাও তাহলে মানে হচ্ছে টি অফ 1, টি অফ 1 এর মান হচ্ছে 1। এবার ক্লিয়ার? জি ম্যাম বুঝছি ম্যাম। আচ্ছা, এখানে এটুকু বুঝতে পেরেছো? ম্যাম, বলো। ম্যাম আমাদের এই লেকচার গুলা কি পরে আর দিবেন না? কখন? মানে কি যদি ম্যাম, কলেজে ক্লাস পরে আরম্ভ ভিডিওগুলো হয়? আপলোড করবেন না? না বুঝিনি। ম্যাম, ভিডিওগুলো আপলোড করা তো হয় নাই একটাও, কোনো ভিডিও। তুমি কখন জয়েন করেছো ক্লাসে আজকে? ম্যাম 6 মিনিট পরে। তাহলে 6 মিনিট আগেই এটার কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়ে গেছিল। আপলোড হয়নি, আপলোড করে দিই। ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে, থ্যাংক আচ্ছা, ইউ। তাহলে এখান থেকে আমাদের ক্লিয়ার এটুকু, 2 কিউব অফ টি অফ n মাইনাস 3। তাহলে দেখো রিলেশনটা কিভাবে আমরা ইয়া করছি, রিলেট করছি। এখানে যদি 3 থাকে টি অফ n মাইনাস 3 হবে, আর এখানে হবে 2 1 1 মানে টু টু দ্য পাওয়ার
0। আবার 3 যদি এর পরেরটা 3 এর পরে আসবে 4, অর্থাৎ 4 কিভাবে আসবে? এই যে একে ভাঙাতে হবে না আমাকে আবার? এতক্ষণ কি করলাম? n থেকে n-1 নিয়ে আসলাম, n-1 থেকে n-2, n-2 থেকে n-3, এরপর n-3 থেকে যাবে n-4, n-4 থেকে যাবে n-5। তাহলে দেখো n-3 থেকে যখন 4 এ আসবো তখন কিন্তু তোমার এখানে স্কোয়ার কিউব ছিল, এখানে তাহলে 4 হবে, আর এখানে কত আসবে? 3 2 1 0। আবার 4 থেকে যখন 5 এ যাব, আমি মাঝখানে একটা লাইন স্কিপ করেছি, সরি। সেখানে হচ্ছে 4 থেকে 5 এ গেলে আমার t of n-5 হবে। এখানে হবে কি 4 3 2 1, এখানে 0। ক্লিয়ার সবাই? জি মিস। আচ্ছা, যদি আমি এখন বলি যে 4 থেকে 5 এ না, আমি 6 এ যাব, এর পরের স্টেপে কি হবে? 5 এর পরে কি আসবে? 6 আসবে। 6 আসলে এখানে কত আসবে? 6 আসবে। আর এখানে কি এসে যাবে? আরেকটা 2 to the power 5। 2 to the power 5। হ্যাঁ, এই ক্লিয়ার। তাহলে 5 কিন্তু একটা করে স্টেপ বাদ দিয়েছি, যেন যেহেতু করে ফেলছো মনে থাকে। তাহলে 5 6 7 8 এভাবে কন্টিনিউয়াসলি যাবে। তা আমরা যখন যখন তোমাদের এক্সপেরিয়েন্স হয়ে যাবে, পরীক্ষার খাতায় করবে, এত পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওই 3টা করলেই হয়ে যাবে। কারণ সিকোয়েন্সটা তো বোঝা যাচ্ছে যে 2 এভাবে হলো, 3 এভাবে হলো, 4 এভাবে হলো, 5 6 7 8 এত করা লাগবে না। এখন যেহেতু আমরা নতুন প্রথম করছি, এই জন্য আমরা একটু লিখেছি এত কিছু। এইটুকু ক্লিয়ার সবাই? এই প্রথম লাইন থেকে এই পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে? জি ম্যাম। কারো কোনো জি প্রবলেম? ম্যাম। কারো কোনো প্রবলেম আছে? কেউ বুঝতে পারো নাই? এখানে t of 1 equal to 1 কেন? আমি তো অ্যালগরিদমে দেখে আসছি যে একটা যদি ডিস্ক থাকে তাহলে মুভমেন্ট হবে একটা। দ্যাট মিন্স যদি ডিস্কের সংখ্যা 1, মুভমেন্ট হচ্ছে 1। এটা হলো এক রিলেশন। আরেকটা রিলেশন হলো ডিস্কের সংখ্যা 1 এর বেশি, তখন মুভমেন্ট হচ্ছে একটা ডিস্ক রেখে বাকিগুলো সরাবো, তারপর সেই একটা ডিস্ককে সরাবো, আবার যে বাকিগুলো সরিয়েছিলাম সেগুলো আবার সরাবো, মুভ করাবো। তার মানে t of n-1, t of 1, t of n-1, এই পুরো রিলেশনটাকে একসাথে যদি আমি লিখি তাহলে হচ্ছে দুটো t আছে, দুটো t of n-1 আছে, এবং একটা t of 1 এর পরিবর্তে 1 বসাচ্ছি, প্লাস 1। আবার আমি যদি n এর পরিবর্তে এখন n-1 বসাই বা n এর পরিবর্তে n-2 বসাই, তাহলে আমরা সেভাবে এই রিলেশনটাকে লিখতে পারি যে এখানে n পরিবর্তন করার মানে কিন্তু এখানেও n-টা চেঞ্জ হয়ে যাওয়া। আমি যদি এখানে সাপোজ ধরো আমি যদি বলি যে n ইকুয়াল টু হচ্ছে তোমার n-5, তাহলে কি হবে? n-5 এখানে, আর এখানে কি হবে? n-6। ক্লিয়ার? আমি যদি বলি যে n এর মান হচ্ছে n-10, তাহলে কি হবে? এখানে n-10, এখানে কত হবে? n-11। n-11। তাহলে এভাবে আমরা রিলেশনটাকে এভাবে লিখলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এখানে আমি ডট ডট দিয়েছি, দেখো এখানে আমার ডট ডট দেয়া আছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এইভাবে চলতেই থাকবে। 2 3 4 5 6 পর্যন্ত করেছি, তাহলে 7 8 9 10 এভাবে আমাদের চলতে থাকবে। আমি তো জানি না কোথায় গিয়ে স্টপ করব। আসলে কি আমি জানি না? আমি জানি স্টপ করব কোথায়, কিভাবে। রিকারেন্সের যে দুটো প্রপার্টিজ আছে সেখানে আমি বলেছি যে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত বেস ক্রাইটেরিয়া না পাবে। আমার এই টাওয়ার অফ হ্যানয়ের জন্য বেস ক্রাইটেরিয়া কত? টাওয়ার অফ হ্যানয়ের জন্য বেস ক্রাইটেরিয়া হচ্ছে 1। অর্থাৎ t of 1 equal to যখন 1, n এর মান যদি তুমি 1 এ নিয়ে আসতে পারো, তখন গিয়ে তোমার সেটা স্টপ করবে। ক্লিয়ার? বেস ক্রাইটেরিয়া? জি ম্যাম। আচ্ছা, এবার তাহলে বলো তো, তার মানে আমি যে এখানে লিখলাম, দেখো এখানে টোটাল কিন্তু আমি একটা যে ইকুয়েশনটা এতক্ষণ পর্যন্ত পেয়েছি, লম্বা একটা ইকুয়েশন পেয়েছি। আমি 1 2 2 স্কোয়ার কিউব 4 5 এগুলো সব মান কিন্তু আমি কনস্ট্যান্ট, আমি জানি, বের করতে পারি। 2 to the power 6 এটাও কিন্তু কনস্ট্যান্ট, আমি বের করতে পারি। কিন্তু এখানে কিন্তু আবার n এর রেসপেক্টে চলে আসছে। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে যে t অফ এই টিটাকে বাদ কিভাবে দেয়া যায়। ঠিক আছে? এই ফাংশনটা কিভাবে বাদ দিতে পারি? আমি তো এখানে ফাংশন রাখতে পারবো না, আমাকে ভ্যালু রাখতে হবে। তাহলে এই ফাংশনটাকে যদি বাদ দিতে চাই, আমি যদি দেখি যে আমার এখানে n-6 আছে, আমার দরকার কত? t of 1। কেন 1 দরকার? কারণ 1 এর মান আমি জানি, অন্য কিছুর মান আমি জানি না। যদি বলা থাকতো এখানে ইকুয়েশনে যে n equal to 2 এর মান আমি জানি, তাহলে আমাকে t of 2 পর্যন্ত যেতে হতো। মানে অর্থাৎ আমাকে যেভাবেই হোক বেস ক্রাইটেরিয়াতে পৌঁছাতে হবে, তা না হলে আমি সলভ করতে পারবো না। ওয়ান্স দ্য বেস ক্রাইটেরিয়া ইজ সলভড, সাকসেসিভ অর্ডারে আমার পুরো প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে
এখানে আমার যেতে যেতে এই জায়গাটা থেকে যদি তুমি 1 আনতে চাও তাহলে কি করা যেতে পারে? তাহলে যেটা করা যাবে তা হচ্ছে n থেকে মাইনাস করতে হবে। কত মাইনাস করলে 1 আসে বলো তো? n এর থেকে কি n মাইনাস 1 মাইনাস করলে 1 আসে না? দেখো তো এটা বুঝতে পারো কিনা? ঠিক আছে? জি মিস। অর্থাৎ এই যে আমি 4 5 6 7 8 9 করে যাচ্ছি, যেতে যেতে আমাকে n-1 পর্যন্ত যেতে হবে। কেন n-1? কারণ আমাকে t of 1 এর মান আমি জানি। যদি বলতাম যে t of 1 না, আমি জানি t of 2 এর মান, তাহলে কিন্তু আমাকে n-2 পর্যন্ত যেতে হতো। ঠিক আছে? তাহলে আমি এইখানে যখন আমি n-1 পর্যন্ত যাব, তার অর্থ হচ্ছে যে এখানে আমি যতক্ষণ দেখে আসছি যে এখানে যা থাকে এখানে তাই থাকবে, আর এখানে হচ্ছে তার থেকে 1 কম থাকবে। তাহলে আমার এখানে যদি n-1 হয় তাহলে এই 2 এর উপরে পাওয়ারও n-1 হবে, কিন্তু এখানে কিন্তু আবার হবে কি, ডট ডট দিয়ে দিই, n-2। হ্যাঁ n-2। এই লাইনটা ক্লিয়ার? এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা লাইন এখানে। এটা তোমাকে যদি এই বাউন্ডারি কন্ডিশনটা তুমি যদি মেনটেন করতে না পারো, খুঁজে বের করতে না পারো, তাহলে কিন্তু সলভ করতে পারবে না। যখন আমি এখানে নিয়ে আসছি, দেখো সাথে সাথে আমি কিন্তু এখানে লিখে ফেলতে পারলাম যে t of 1। ম্যাম কনসেপ্টটা ক্লিয়ার হলো না প্রথম লাইনের 2 টু দি পাওয়ার n-1 মানে যে নিচে এই যে এখানে তোমার যদি 2 থাকে তাহলে t এর পাওয়ার কত থাকে, ফাংশনের ভ্যালু কত থাকে? এখানে তো 2 কেন, এখানে 3 নাকি 3 ছিল? ও না, ঠিকই আছে। এই যে 2 যদি থাকে ফাংশনের ভ্যালু কত থাকবে? 2 থাকবে। যদি 3 থাকে তাহলে ফাংশনের ভিতরে কত থাকবে? 3 থাকবে। হ্যাঁ হ্যাঁ, 4 থাকলে ফাংশনে কত থাকবে? 4। 5 থাকলে 5। এখন এখানে 2 3 4 5 আসছে কিভাবে? এই যে ভাঙতে ভাঙতে আসবে, ভাঙতে ভাঙতে আসবে। দ্যাট মিন্স এখানে যদি 2 থাকে এখানে 2 থাকবে, কিন্তু এখানে তার থেকে 1 কম থাকবে। এখানে যদি 3 থাকে এখানে তার থেকে 1 কম হবে। এখানে 4 থাকলে তার থেকে 1 কম হবে। এভাবে 5 6 7 করে যেতে থাকবে। এখন আমি যেহেতু বেস ক্রাইটেরিয়া t of 1 এর মান জানি, কতটুকু যাব? আমি n-1 পর্যন্ত যাব। কেন? কারণ আমি যদি এখানে 6 এর পরিবর্তে ধরো আমি n-1 যদি লিখি, আমি যদি লিখি যে 6 নেই, আমার আছে n-1, তাহলে কি হবে দেখো, n-1। আমি যদি এখানে n-1 লিখি, যখন তুমি এই ব্র্যাকেটটা উঠিয়ে দিবে তখন তোমার n-n 0 হয়ে যাচ্ছে, সাথে থাকছে শুধু 1। দ্যাট মিন্স তুমি তখন বুঝতে পারছো যে আমার বেস ক্রাইটেরিয়া চলে আসছে। তাহলে আমাকে এমন ভাবে ভাঙতেই থাকবো, রিকার্সিভ প্রসিডিউরকে, রিকার্সনকে কল করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত বেস না পাচ্ছি। বেস কত? এই প্রোগ্রামটার জন্য, প্রবলেমটার জন্য বেস হচ্ছে t of 1। তাহলে তাহলে এখানে যে 3 4 5 6 ছিল তার পরিবর্তে আমি নিয়ে আসলাম n-1। এখন এখানে যদি n-1 আনি, তার মানে হচ্ছে এখানেও n-1 হবে, কিন্তু এখানে তার থেকে 1 কম হবে, n-2। কেন? এই যে আমি এতক্ষণ দেখে আসছি, এখানে 6 থাকলে এখানে 6, কিন্তু এখানে হবে 5। এখানে 5 থাকলে এখানে 5, এখানে হবে 4। এবার ক্লিয়ার? ম্যাম এখানে যে n-1 হুম। এখানে কি n এর মান 1 আনার জন্য কি আমি এইটা করলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই মেন কনসেপ্ট। n এর মান 1 আনার জন্য, আর কিছুই না। কেন 1 আনবো? কেন বেস ক্রাইটেরিয়া আমার 1 এ আছে, আমি 1 এর মান জানি। ক্লিয়ার? কিন্তু n-n যদি ইয়ে করা হয় তাহলে তো -1 থাকতেছে। আমি কি এখন যোগ বিয়োগ শিখাবো মুস্তাকিম? ব্র্যাকেট উঠাও, ব্র্যাকেট আচ্ছা উঠাইছো? জি 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 ক্লিয়ার সবাই? এই লাইনটা ক্লিয়ার? মিস। কোনো জি কোশ্চেন মিস। আছে এই লাইনে? আমাদের সময় একদম নাই। আচ্ছা, তোমাদের ক্লাস এরপরটা মনে হয় 12টাতে না? তোমরা তাহলে এই লিঙ্কে যদি শেষ হয়ে যায়, এই লিঙ্কে এই অঙ্কটা আমি শেষ করবো আজকে, এই লিঙ্কে আবার জয়েন করবা। আমরা কয়েক মিনিট লাগবে হয়তো যদি শেষ হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখান থেকে এখন এই লাইন ম্যাম মনে হয় রেকর্ড হচ্ছে। হ্যাঁ রেকর্ড হচ্ছে। হচ্ছে এখন। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম তা হচ্ছে 2 টু দ্য পাওয়ার n-1 প্লাস, এখানে টি কেটে গেছে না, t of t
টি অফ এন মাইনাস এন মাইনাস ওয়ান গেল। এখন এই লাইন থেকে দেখো এই লাইনে কিভাবে, পরের লাইনটা কিভাবে আসছে, কিভাবে আসছে? কিছুই না, এখানে টু টু দ্য পাওয়ার টি মাইনাস ওয়ান আছে, আমি সেটাই রেখেছি, একটু বড় করে দিলাম দেখতে সুবিধা। দেখো তাহলে এখানে টু টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা তো আসলো। এখান থেকে আমি এখানে কিভাবে আসলাম? এই যে এন মাইনাস ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান, এখান থেকে এন এন কাটা গেল, থাকলো শুধু টি অফ ওয়ান, আর এটা যা ছিল তাই আসলো, প্লাস টু টু দ্য পাওয়ার এন মাইনাস টু, অর্থাৎ এখানে যা থাকে তার এখানে কিন্তু তার থেকে এক কম থাকে, এন মাইনাস টু, প্লাস প্লাস দিয়ে হচ্ছে এখানে কিন্তু এই যে এগুলো যে ছিল এগুলো কোথায় গেল? এগুলো কোথাও যায়নি, এই যে ডটের ভিতর ঢুকিয়ে দিয়েছি, লিখি নাই, আর কিছুই না। এই লাইন থেকে এই লাইন ক্লিয়ার? জি বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, তারপরে কথা হচ্ছে দেখো এবার এই লাইন থেকে, তাহলে এবার এই লাইন দেখো কি আছে, এখান থেকে কিভাবে এটা আসলো? প্রথমেই তো দেখে আসছি আমাদের মান কত, টি অফ ওয়ান এর মান কত? ওয়ান। 1 তাহলে এখানে টু অফ ওয়ান এর যদি ওয়ান বসে, কোনো কিছুর সাথে ওয়ান গুণ করা মানে তো কোনো সমস্যাই না, তাহলে হয়ে গেল আমার টু টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, আর সাথে যা আছে তা হুবহু লিখে ফেলেছি। এর পরের লাইনে করেছি কি, জাস্ট অ্যারেঞ্জ করে লিখেছি যে এইগুলো পিছনেরটা আগে লিখলাম, আগেরটা পিছনে লিখলাম, কিছুই না। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? হুম, জি মিস। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা, তোমরা বই নিশ্চয়ই কিনে ফেলেছো, বই কিনেছো? বই না কিনলে অবশ্যই বই কিনে ফেলবে। বইতে দেখবে যে কিছু ম্যাথমেটিক্যাল কন্ডিশন দেয়া আছে, ঠিক আছে? এগুলো আসলে যে বইতে যে কন্ডিশনগুলো দেয়া আছে এগুলো তোমরা এইচএসসি এসএসসি তে পড়ে আসছো, তারপরেও ম্যাথমেটিক্যাল কিছু ফাউন্ডেশন অফ অ্যালগোরিদম, আমরা অ্যালগোরিদমে কিন্তু কিছু ম্যাথমেটিক্স ব্যবহার করি, কিছু ফর্মুলা ব্যবহার করি। তাহলে সেই ফর্মুলাগুলো কিভাবে কাজ করে সেটা আমরা, তোমরা এসএসসি এইচএসসি তে পড়ে আসছো, তারপরেও আমাদের প্রয়োজন যেগুলো খুব ফ্রিকোয়েন্টলি ব্যবহার করা সেগুলো দেয়া আছে, বই থেকে দেখে নিব। তার মধ্যে একটা হচ্ছে তোমরা সিরিজ পড়েছো, মানে সহজ কথা প্রগমন পড়েছে, সমান্তর প্রগমন, গুণোত্তর প্রগমন ছিল সিরিজ, যেটা আমরা এই যে ইকুয়েশনটা পেলাম, দেখো এটা কি গুণোত্তর ধারার মধ্যে পড়ছে না? 1 + 2 + 2 স্কয়ার রেশিও কিন্তু 2 2 করে বাড়ছে, বুঝতে পারছো? তাহলে এইখান থেকে আমরা দেখি যে এইখান থেকে আমরা এই ইকুয়েশনটা কিন্তু আমরা জানি, ছোট করি আবার, আসলে বড় ছোট বারবার করতে করতে ঝামেলা হচ্ছে। আচ্ছা, এই দেখো এই ইকুয়েশনটা কিন্তু তোমরা এসএসসি বা এইচএসসি তে করে আসছো, যে a + ar + ar স্কয়ার আপ টু ar টু দ্য পাওয়ার n যদি হয়, তাহলে সেটার ইকুয়েশন হবে a কনস্ট্যান্ট, তার সাথে হচ্ছে r টু দ্য পাওয়ার n + 1 - 1 ডিভাইডেড বাই r - 1, গুণোত্তর ধারা প্রগমন, গুণোত্তর ধারার যে প্রগমন তার যোগফল। এই ইকুয়েশন তোমরা এইচএসসি তে করেছো, সেটা নিয়ে কিভাবে আসছে আমরা সেটা ডিসকাস করব না, আমি শুধু ডিসকাস করছি যে আবার একটু মনে করিয়ে দিলাম যে এই ইকুয়েশনটা করে আসছো। তাহলে আমি যদি এই ইকুয়েশনটার দিকে খেয়াল করি, তাহলে কি আমরা এটা বলতে পারি যে এখানে এ হচ্ছে কমন ফ্যাক্টর, এখানে যদি এটাকে দেখো এভাবে কি লেখা যায়, দেখো তো একটু লিখি, না লিখলে বুঝতে কষ্ট হবে। আমি যদি বলি যে 2, আমি যদি 2 কমন নিয়ে যাই, তাহলে কি পাচ্ছি আমি, এখান থেকে যদি আমি নিয়ে আসি তাহলে 1 + আপ টু n - 1 পর্যন্ত পাওয়া যাবে। সামনে একটা 1 আছে, তাই না? আমি 1টাকে রেখে দিই, নাহলে ঝামেলা হয়ে যাবে বুঝতে। 1 + 2 + 3 ডট 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 করে আমি যাব, কতটুকু যাব বলো? n পর্যন্ত। n পর্যন্ত যাব, তাই কি? n - 2 কেন? n - 2 পর্যন্ত যাব, কেন n পর্যন্ত যাব আমি? ঠিক আছে এটা? মানে সর্বোচ্চ আছে যে n-2 পর্যন্ত, এই জন্য কি n-2 পর্যন্ত যাব? না না, আমি এখানে কমন নিলাম তো। আচ্ছা, জি জি। কমন নিয়েছি, তো 2 স্কয়ার, তো কমন নিয়েছি,
আসবে না। ম্যাম এখানে 4 হবে না, 1 প্লাস 2 প্লাস এটা লিখেছি, ঠিক আছে? এবার ঠিক আছে? জি মিস। তাহলে দ্যাট মিন্স এই ইকুয়েশনটা আসলে আমরা এভাবে বলতে পারি যে এটা যদি আমি এখানে না লিখে থাকি এই জন্য বুঝতে কষ্ট, যদি ঝামেলা হয় কারণ আমি লিখে দিলাম আবার। দেখো তাহলে হচ্ছে কি এই ইকুয়েশনটা আসলে আমার এইভাবে আছে, বলতে পারি যে a প্লাস ar প্লাস ar স্কোয়ার আপ টু ar টু দ্য পাওয়ার n, লাস্টে যদি প্রত্যেকটার সাথে a আছে তাহলে আমি প্রত্যেকটার সাথে একটা গুণোত্তর ধারার মধ্যে a আছে, আমি নিয়ে আসলাম a। আর এখানে যে a r টু দ্য পাওয়ার n আছে, কিন্তু এখানে কিন্তু আমার কি আসবে n প্লাস 1, ঠিক আছে? তারপরে যেটা সেটা হচ্ছে আমার -1 ডিভাইডেড বাই r মাইনাস 1। তাহলে এখানে আমরা যদি নিয়ে আসি তাহলে সেখান থেকে আমরা যেটা পাবো তা হচ্ছে টোটাল ইকুয়েশনটা সলভ করলে আমরা পেয়ে যাব 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1। ওকে, এখন আমাদের শুধু সময় নেই আজকে আর। তোমাদের জন্য হোমওয়ার্ক যেটা সেটা হচ্ছে এই যে এটা বইতে দেখবে করা আছে, প্লাস আমি যে স্লাইড দিব সেই স্লাইডও থাকবে, এই ইকুয়েশনটা পুরোটা খাতায় করবে। এবং এখানে যদি মনে করো যে কোনো অ্যানোমালিজ আছে বা কোথাও প্রবলেম হচ্ছে বুঝতে, কারণ এই ধরনের আরো ইকুয়েশন আমরা নেক্সট ক্লাসে করব, তাহলে সেখান থেকে সেটা আমরা দেখে দেব। ক্লিয়ার? হোমওয়ার্কটা ক্লিয়ার সবাই? আজকে আর আমাদের সময় পাচ্ছি না, এটা পুরোটা করবে। কোনো কিছু যদি মনে করো যে বুঝতে পারছো না, বোঝার দরকার নেই, জাস্ট খাতায় লিখে যাবা, খাতায় লিখে যাবা, লিখতে লিখতে দেখবে যে ক্লিয়ার হয়ে যাবে। যদি তারপরেও ক্লিয়ার না হয় নেক্সট ক্লাসে আমি আবার এটা নেক্সট ক্লাস করব, ঠিক আছে? ওকে, মিস তাহলে এখানে বলো। এখানে গুণোত্তর ধারার ক্ষেত্রে মিস এখানে a এর মান কি 1 না? 2 a এর মান 2। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসে পরবর্তী অংশ থেকে দেখবো। আজকে এটুকুই দেখি আমরা। ওকে, আল্লাহ হাফেজ।